এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যেটা বড় প্রশ্ন, যে ঢাকার কাছে বারবার করে নোট পাঠানো হচ্ছে বাংলাদেশ থেকে, কি না শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু এই রকম ভাবে কি কোথাও কোনো প্রমাণ কেউ দেখেছেন যে শেখ হাসিনা ভারতেই আছে? 5ই আগস্ট 2024-এ একটা কপ্টার উঠতে দেখা গিয়েছিল, কিন্তু তারপরে শেখ হাসিনা কোথায় রয়েছেন? এটা কিন্তু এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। আমরা এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। যেটা এবার আপনার কাছ থেকে জানতে চাইবো, যে 5ই আগস্ট 2024-এ আমরা কপ্টার উঠতে দেখেছিলাম, শেখ হাসিনা সেনার কপ্টারে ভারতে এসে নেমেছিলেন, কিন্তু তারপর তিনি কোথায় আছেন আসলে? এটাই বা বাংলাদেশের মানুষ কি করে ভেবে নিচ্ছে যে তিনি ভারতেই আছেন? আমিও তো এরকম বিভিন্ন ফেসবুকে ছবি লাগাই যে আমি দীঘায় আছি, মন্দারমণিতে আছি, দিল্লিতে আছি, আহমেদাবাদে আছি। তার মানে কি আমি ওখানে থাকি নাকি? গেছি, তারপর আমি কোথায় গেছি না গেছি আমি কি সবাইকে কৈফিয়ত দেবো নাকি? উনারা প্রধানমন্ত্রী মানুষ, আমরা সাধারণ মানুষ। ভারত সরকার বলেছে নাকি যে দিল্লিতে আছেন শেখ হাসিনা, এই অ্যাড্রেসে আছে? ওদের মিডিয়া থেকে বার করে দিয়েছে যে এই অ্যাড্রেসে আছে, সেই অ্যাড্রেসে কোনো কিছু পাওয়াই যায়নি অস্তিত্ব। শুনুন, আমার একটা কথাও শুনুন, পারসেপশনের উপর না ডিপ্লোমেসি হয় না। আমি আপনাকে বলছি, আপনি বিষ্ণুর উদ্ধারণ করেন সন্ধ্যাবেলা, হয়ে গেল, আপনি বিষ্ণুর উদ্ধারণ করতে শুরু করেন। বিষ্ণু মাতা তো এমনি তো এক্সিস্ট করে, আপনি বিষ্ণু মাতা হয়ে ওঠেন, আপনি হয়ে যান। শুনুন, এগুলো না মানে হাস্যকর ডিপ্লোমেসি। আমি বলছি মানে একটা কথা বলে দিলাম, সেই কথাটার কোনো রকম মানে ম্যাচিওরিটি নেই, সেই কথাটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আপনাকে একটা মজার গল্প বলি, আমার ছোটবেলার গল্প। হ্যাঁ, সরি, ইফ ইউ পারমিট। ব্যাপারটা এরকম যে আমি ছোটবেলায় প্রচণ্ড বদমাশ ছিলাম। একজনের আম বাগানে গিয়ে আম ভেঙে আম চুরি করে খেয়েছি, এই অভিযোগ আমার বিরুদ্ধে ছিল। এবং এক দাদু, সে আম বাগানের মালিক, সে এসে আমার বাবাকে বলল যে আপনার ছেলে আমার আম বাগান থেকে আম চুরি করে করে রেগুলার খায়, যেদিন পাবো গাছে বেঁধে বীভৎস মারবো। তা আমার বাবা কিছুটা অবাক হয়েই বললো, আমার ছেলে আম বাগানে গিয়ে আম চুরি করে খায়? আমার ছেলে তো আম খায় বলে জানি না, আমার ছেলেকে তো কোনোদিন আম খেতে দেখিনি। দাদু বললো, দেখবেন যেদিন পাবো না গাছে বেঁধে মারবো। তখন আমি ছোট, আমি তখন 10-12 বছর বয়স। আজকের ডেটে দাঁড়িয়ে আমার নিজের অত বড় একটা সন্তান আছে, আমার নিজের পরিবার হয়েছে, দাদুও আজ পৃথিবীতে নেই, দাদুর ছেলেপিলেও পৃথিবীতে নেই, কিন্তু আমাকে ওনারা গাছে বেঁধে মারতে পারেননি। এ কারণে নয় যে আমি চুরি করতে গেছি না গেছি, সেটা ইম্পর্টেন্ট নয়। এর থেকেও ইম্পর্টেন্ট জিনিসটা হলো যে দাদু জীবনের শেষ দিন অবধি প্রমাণই করতে পারেননি যে আমি আম খেতাম। ঠিক, তো আগে তো প্রমাণ করতে হবে যে আমি আম খাই, তারপরে তো আমি গাছে বেঁধে মারবে। সুতরাং আমার ধারণা যে যেমনভাবে দিনের পর দিন বিভিন্ন রাষ্ট্র একটা পারসেপশন তৈরি করেছে যে দালাই লামা এখানে আছে, দালাই লামা সেখানে আছে, এইসব করতে করতে আমার মাধ্যমিক থেকে, আমার গ্র্যাজুয়েশন থেকে, আমার মাস্টার্স হয়ে, আমার সব কিছু কমপ্লিট হয়ে আপনার সামনে এখানে বসে ইন্টারভিউ দিতে শুরু করলাম। সেখানে শেখ হাসিনা তো সবে শুরু হলো, এখানে আছে, খুঁজুক না। শুনুন, ভারতবর্ষকে চ্যালেঞ্জ দিয়ে এই আজে বাজে লাভ নেই। আমরা ছোটবেলা থেকে ক্রিকেট ফুটবলের সাথে লুকোচুরি খেলা শিখি, কখন ধাপ্পা দিয়ে দেবে কেউ? তাহলে এখানে জেমস বন্ডটা কে, মোদি না অজিত দোভাল? এখানে জেমস বন্ডের কোনো ব্যাপারই নেই। জেমস বন্ড বিদেশি লোক, আমাদের এখানে সবাই ডাল ভাত খাওয়া ভেজিটেরিয়ান লোকজন। এদের মাথায় অত বুদ্ধি আছে আপনার মনে হয়? এরা একজন এত বড় প্রধানমন্ত্রীকে দেশের মধ্যে লুকিয়ে রাখবে, আর বাংলাদেশের মতো রাষ্ট্র যার সাথে ডিপ স্টেট আছে, যার সাথে আইএসআই আছে, যার সাথে বড় বড় এজেন্সিসরা আছে, তারা খুঁজে পাবেন? এটা কোনদিন সম্ভব? আইএসআই নিজেকে বলে বেড়ায় বেস্ট এজেন্সি অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ান অফ দ্য বেস্ট এজেন্সিস অফ দ্য ওয়ার্ল্ড। নিশ্চয়ই আমি বিশ্বাস করি তারা নিশ্চয়ই খুঁজে বার করবে যদি সেখানে থেকে থাকে। দেখুন, আমাদের কাছে নেই আর আমাদের সাথে এক্সট্রাডিশন নিয়ে গলা ফাটাচ্ছে, এই কথাগুলো তো একসাথে চলতে পারে না। আগে প্রমাণ করুক আমাদের এখানে আছে, কোথায় আছে, তারপরে এক্সট্রাডিশন নিয়ে আলোচনা হতে পারে। আগে প্রমাণিত হচ্ছে না, এক্সট্রাডিশন করে হচ্ছে। এখানে একটা কথা বলুন, বাংলাদেশের যিনি এনএসএ আর কি, খলিলুর রহমানের কথা আমি বলছি, তিনি হঠাৎ করে অজিত দোভালকে কাছে টেনে তাকে ফিসফিস করে এত কি বোঝানোর চেষ্টা করলেন? হাসিনা কোথায় রয়েছে সেটাই কি তার জানার ইন্টারেস্ট ছিল, নাকি তিনিও এখন প্রাণে বাঁচার চেষ্টা করছেন? না না, এটা আপনাদের ভুল ধারণা। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, 11-12-এর দাদাদেরকে জিজ্ঞেস করতাম বড় ক্লাসে পড়াশোনা কীরকম হয়, কীভাবে পড়ে, কীভাবে কী বইগুলো পড়তে হয়, গাইডেন্স তো চাইতেই পারে। এটাতে কোনো অসুবিধা নেই। হয়তো উনি বুঝতে পারেন না, উনি মানে জানতে চায় অ্যাকচুয়াল এনএসের কাজটা কী। মানে হয়তো উনি তো অতটা, মানে উনি যে কাজটা করেন সেই কাজটা তো এনএসের কাজ না। উনি যে কাজটা করেন বেসিক্যালি অন্যরকম কাজ। তো উনি এই জন্য বুঝতে চান আসল এনএসের কাজ কীরকম হয়। হয়তো জানতেই পারেন যে একদিন আপনার অফিসে দেখবো কীরকম কাজটা হয়, সেই রকম একটা কিছু হতে পারে। কারণ একটা জিনিস জানবেন, আমি একটা পৃথিবীর
সর্ববৃহৎ গণতন্ত্র, ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট আর্ম ফোর্সেসের যদি কোনোভাবে মাথাকে কোনো রকমভাবে ইন্টারাক্ট করতে পারি, আমারও তো প্রচুর প্রশ্ন থাকবে, আমিও তো প্রচুর প্রশ্ন করব। তো এটা তো স্বাভাবিক, মানুষের একটা নিজের চৈতন্য বোধ, এখানে তো লুকিয়ে থাকার কিছু নেই। তো আমি ওনাকে দোষ দিই না, উনি শিখতে চাইছেন, নিশ্চয়ই উনি সময় পেলে আচ্ছা, শিখিয়ে দেবেন। কতগুলো বিষয় আমি আপনাকে যদি পয়েন্ট আউট করি, সেটা হচ্ছে ঢাকার একটা 5 তারা হোটেলে সেখানে একজন শেষ হয়ে গেলেন, আমেরিকা থেকে আসা একজন সেনা আধিকারিক। তারপরে ঢাকার আরেকটা হোটেলে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকিস্তানের একজন টেররিস্টের ভিডিও কনফারেন্সে উপস্থিত হয়ে বাংলাদেশের বেশ কয়েকজন, তারা আবার সরকারের সঙ্গেও যুক্ত, মানে উপদেষ্টার সঙ্গেও যুক্ত, এরকম বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে মিটিং করে দিল্লিতে এরকম একটা ঘটনা ঘটানো। তারপরে 3 নম্বর যদি বলি, শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া। এই সমস্ত বিষয়গুলো ওপেন হয়ে যাওয়াতে কোথাও কি একটু বেকায়দায় পড়েছেন বাংলাদেশের এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বা তার সঙ্গে যারা আছেন? অনেকে তো আবার কেউ কেউ আমেরিকায় গিয়ে ফিরছেন না, কেউ কেউ আবার পাকিস্তানে গিয়ে মাথা গুজে বসে রয়েছেন প্রাণের ভয়। সেই কারণে কি পুরো বিষয়টা ওপেন হয়ে যাওয়াতেই এত প্রেশার হচ্ছে? ভারতকে এতটা ভয় পাচ্ছে বাংলাদেশ? ভারতকে ভয় পাওয়াটা দরকারি। হিন্দি সিনেমার লাইনে বলতাম যে ইয়ে ডর জরুরি হে। তার কারণটা হচ্ছে, আপনি চিড়িয়াখানায় গিয়ে সিংহের খাঁচাতে দেখবেন ছোলা মারে, অনেকেই মারে, ওদেরকে টুক করে খাঁচাটা টপকে নামিয়ে দিন, ছোলা সমেত ওকে খেয়ে নেবে। পয়েন্টটা হচ্ছে, এই টুক করে যে এই জালটা টপকানোর প্রক্রিয়াটা, এটা মোহাম্মদ ইউনূস করিয়ে ফেলেছে বাংলাদেশকে। এখন আর জালের এদিকে আনতে পারবে না। এবার সিংহ আর উনি, সিংহ উনাকে খায় নাকি হালুম করলেই হার্ট ফেল করে যাবে, তো সময় বলবে। পয়েন্টটা হচ্ছে, লোকে পালাচ্ছে কেন? লোকে পালাচ্ছে এই কারণে, বহু বড় দিগ্গজের কথায় যাকে বলা হয় স্লিপিং এলিফ্যান্ট, সেই স্লিপিং এলিফ্যান্ট একটু নড়ে চড়ে বসেছে। 3টে সিংহ আস্তে আস্তে নিজের চোখটা খুলে দাঁড়িয়েছে। আমাদের ট্রাই সার্ভিস একটু মুভমেন্ট করছে, আমরা আমাদের স্ট্যাটাসে একটু শক্ত হয়ে দাঁড়াচ্ছি, তখনই তো কাঁপছে। শুনুন, আপনাকে আমি বলি, আপনি নিশ্চয়ই অনেক নিমন্ত্রণ বাড়িতে খেয়েছেন, কোথাও কি দেখেছেন মেনু কার্ডে মৌরি লেখা থাকে? লেখা থাকে না তো। যদি মৌরি কার্ডে মৌরি লেখা না থাকে, ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ট্রাই সার্ভিসেরও কোনো অপারেশনাল মেনু কার্ডে বাংলাদেশ লেখা থাকবে না, কিন্তু খাবার শেষে টুক করে মুখে দিয়ে চিবিয়ে খেয়ে নেবে। প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা দুটোকেই বোঝাটা এখানে আবশ্যক। একদম। আমি আরেকটু যদি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি, এই যে ভারতের কাছ থেকে বারবার শেখ হাসিনাকে ফিরিয়ে দেবার কথা বলা হচ্ছে, এবং একটা চুক্তির কথাও বলা হচ্ছে, যে চুক্তিটা শেখ হাসিনার আমলেই হয়েছিল। কিন্তু সেখানে এটাও বলা আছে, যদি কাউকে ফেরানোর জন্য রাজনৈতিক কোনো অভিসন্ধি থাকে, বা তাকে ফিরিয়ে দিলে তার ওপর যথেচ্ছভাবে স্বেচ্ছাচারিতা করে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে ভারত ফেরাতে বাধ্য নয়।